আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে। আর আমাদের আজকের আলোচনার বিষয় তৃণমূলে বিএনপির হালচাল। আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। ইমরান আহমদ চৌধুরী, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন আজকের অনুষ্ঠানটি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ঠিক আছে, আমরা আলোচনা শুরু করে দেই। আমাদের আলোচনার বিষয় আসলে তৃণমূলে বিএনপির আসলে অবস্থাটা কি। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বিএনপি তৃণমূলের রাজনীতিতে বেশ সক্রিয় এবং তাদের একটি বেশ শক্ত অবস্থান ছিল, যে কারণে তাদের দলের উপর থেকে অনেক সময় নানান ধরনের নেতিবাচক প্রভাব অতিক্রম করে এই তৃণমূলের কারণেই বিএনপি টিকে ছিল বিভিন্ন সময়। আমরা এগুলো বিভিন্ন রাজনীতি বিশ্লেষক যারা আছেন, এছাড়া তদন্তধর্মী রিপোর্ট যারা করেন, তাদের প্রতিবেদনে আমরা বারবার দেখেছি যে তৃণমূল ছিল একটি ভিত্তি বিএনপির। সেই তৃণমূলের রাজনীতির সাথে আপনি জড়িত আছেন দীর্ঘদিন ধরে। আসলে সিলেট জেলা বিএনপির কথা যদি বলি, সেখানে আসলে বিএনপির অবস্থাটা কি একটু বলবেন? ধন্যবাদ। আসলে বিএনপির আস্থার প্রতীক হচ্ছে আমার তৃণমূলের কর্মীরাই বিশেষ করে বিগত 16-17 বছর যাবৎ এই দলকে মাঠে টিকিয়ে রেখেছে, এবং তা আমাদের নেতা আমাদের তারেক রহমান ওনার নির্দেশনায় আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই তৃণমূল আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরশাসককে বিদায় করে, হাসিনাকে বিদায় করে আমরা দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছি, যার জন্য আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটে। আমরা চাচ্ছি এখন দেশের মানুষের সেবা করা, মানুষের সাথে কাজ করা। আমাদের নেতা তারেক রহমান যেভাবে রূপরেখা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনি দেখেছেন যে ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনসমূহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, ক্রীড়াঙ্গনের চালিয়ে যাচ্ছে। আমাদের দলের মানুষের বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা মানুষের সমাজসেবী এবং মানুষের সেবার মনোভাব নিয়ে যেসব কাজগুলো আছে, এখন আমরা আসলে ওইগুলাও কাজ দীর্ঘদিন করতে পারি না। আমরা এখন এইগুলাতেও আমরা মনোনিবেশ করছি, যেটা আমাদের নেতার নির্দেশ। কারণ রাজনীতি হচ্ছে মানুষের জন্য। আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন, তাইলে এই রাজনীতির আসল রহস্য বা আসল আকাঙ্ক্ষাটা আপনার প্রতিফলিত হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই রাজনৈতিকভাবে আমরা দলের সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে যেহেতু আমার ইউনিট সম্বন্ধে আপনি বলেছেন যে আমাদের সিলেটে, আমি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম নির্বাচনের মাধ্যমে। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়েছিল 22শে মার্চ 2022 সাল। তো আমরা সেই নির্বাচিত হওয়ার পরেই আমাদের নেতাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠে থাকবো আমাদের নেতা কর্মীদের দিয়ে। আমরা আমাদের নেতাকে যেভাবে কথা দিয়েছিলাম আমরা থেকেছি। আমরা সর্বশেষ আমাদের অনেক রক্ত জড়িয়েছি। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি বিগত 4ই আগস্ট। আমাদের নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে। কেউ চোখ গিয়েছে, কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে। এইভাবে আমরা নির্যাতন সহ্য করে আলহামদুলিল্লাহ একটা ফ্যাসিস্টদের পতনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা সবাই আমাদের সিলেটে বিশেষ করে। তো আমরা এর মাধ্যমে আমরা সংগঠনকে আমরা চাঙ্গা করেছি, বা আমরা সংগঠনের ভিতটা আমরা মজবুত করেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এখন যে কোনো পরিস্থিতির জন্য বিএনপি সাংগঠনিকভাবে তৈরি আছে। এবং আমরা এটাও বলতে চাই যে 5ই আগস্টের ফ্যাসিস্টদের পতনের পর যেভাবে অনেকে বলেছিল মেসাকার হয়ে যাবে সমস্ত দেশ, আমরা কিন্তু সেভাবে করতে দেয়নি। আমাদের নেতার নির্দেশ মতো, বিশেষ করে আমার সিলেটে তেমন কোনো ঘটনাই আমরা করতে দিই। আমরা নিজেরা বের হয়েছি মাইকিং করে, রাজপথে ট্রাক দিয়ে মাইকে উঠিয়ে জনগণকে শান্ত করেছি। যেখানেই আপনার বিভিন্নভাবে অবাঞ্ছিত কার্যকলাপের সুযোগ দেখেছি, আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলেছি, মানুষকে সরিয়েছি। যার বিভিন্নভাবে লুট হওয়ার কথা ছিল যেখানে, আমরা সেখানে লুট হওয়া থেকে বারণ করেছি। আমরা মোটামুটি আমাদের এলাকার যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। হিন্দু মন্দিরগুলো, প্রতিষ্ঠানগুলো আমরা পাহারা দিয়েছি। আমরা বিভিন্নভাবে ফ্যাসিস্টদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অনেক আছে, এগুলাতে যাতে
আইন হাতে কেউ তুলে না নেয় তার লক্ষ্যে আমরা ব্যবস্থা করেছি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকেও আমরা তখন অনেকে আপনার বিভিন্নভাবে রুশানুলের হাত থেকেও আমরা রক্ষা করে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। সর্বোপরি আমরা দল হিসাবে এবং আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী সার্বিকভাবে আমরা কাজ করব, চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও যে ধরনের নির্দেশনা আসবে আমরা সে লক্ষ্যে কাজ করব। একটি বিষয় সিলেটে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, বিগত দিনগুলোতে যে সিলেটে ব্যাপক একটা অন্তর্কোন্দল রয়েছে রাজনীতিতে, সিলেট জেলা বিএনপিতে, সিলেটের মহানগর কেন্দ্রিক রাজনীতিতে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আসলে সেই দ্বন্দ্বটা আপনারা কতটা কাটিয়ে উঠতে পেরেছেন? আমার তো মনে হয় না সেই অন্তর্দ্বন্দ্বটা আপনাদের কমেছে, এরকম তো মনে হয় না। ধন্যবাদ। আমি সেটা জানি না আপনি খুব থেকে বা করেছেন, এগুলো তো মাঝে মধ্যে বিভিন্নভাবে মিডিয়া আসে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের মাঝে কোনো অন্তর্কলহ নেই। আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমরা আমাদের যেসব জিনিস নিয়ে অন্তর্কলহে থাকার কথা, আমরা আমাদের সেই সব ব্যাপারগুলো আমরা সমস্যা না। কারণ হচ্ছে যেমন আমাদের কমিটির কথা বলি, আমি যেহেতু কমিটি নিয়েই শুরু করি, আমাদের সিলেট জেলা বিএনপির কমিটিতে হয়েছে তৃণমূলের ভোটের মাধ্যমে। তৃণমূলের ভোট মানে প্রায় 1818 জন ভোটার আমাদেরকে ভোট দিয়েছে। তার আগে আমরা ইউনিয়ন কমিটি করেছি, ওয়ার্ড কমিটি করেছি, উপজেলা কমিটি করেছি, তারপরে আমরা জেলা বিএনপি কাউন্সিল করেছি, সম্মেলন করেছি। সুতরাং সব কমিটিগুলো আপ টু ডেট আছে আমাদের। সুতরাং এখানে হ্যাঁ তার মধ্যে তো মতবৈধতা থাকতে পারে, আমরা জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি সহ পুরো টোটাল কমিটিটাই আমরা সার্বিকভাবে সব কিছু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঠিক তেমনি মহানগর বিএনপিও, যেহেতু আমি মহানগরের না, মহানগর বিএনপিতেও তারা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এটা আপনি জানেন, এটা ছিল আমাদের নেতার প্রথম একটা সিলেট জেলা বিএনপির কমিটিটার নির্বাচনের মাধ্যমে করা একটা প্রথম, বাংলাদেশের মধ্যে প্রথম একটা এক্সপেরিমেন্টাল একটা ছিল, এবং এটাতে আমরা সফল হয়েছি। সমস্ত বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি যে বিএনপি কতটুকু গণতান্ত্রিকতায় বিশ্বাস করে, গণতন্ত্রের পথে বিএনপি বিশ্বাস করে, আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন। ঠিক মহানগর বিএনপি সেম তারা হয়েছে এর মাধ্যমে। এবং সত্যিকার অর্থে আমরা দলের মধ্যে রাজনৈতিক যে নিয়ন্ত্রণ, সেটা আমাদের পুরোপুরিভাবেই আছে দলের মধ্যে। আমরা কেউ কোনো ধরনের অন্যায় করলে সাথে সাথে আমরা তদন্ত কমিটি করছি, কাউকে কাউকে দল থেকে বহিষ্কার করছি, কাউকে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছি। এখানে দলীয় নিয়ন্ত্রণের শৃঙ্খলার ভিতরে কোনো ধরনের কোনো কমতি হতে দিচ্ছি না। এটা যেটা হয়তো আপনার রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, বিভিন্নভাবে সবার আকাঙ্ক্ষা থাকে, এটা কিছু যেগুলো আপনারা শুনছেন হয়তো বা বিভিন্ন নেতৃত্বের মধ্যে, এই যে রাজনীতির প্রতিযোগিতা, যেটা পলিটিক্যাল মানে কম্পিটিশন, যেটা এটার মাধ্যমে হয়তো শুনতে পারেন। এটা আসলে কুন্দল বা গোপ্রিং হিসাবে স্টাইলে বলা সঠিক না আমি মনে করি, এবং এই ধরনের কোনো ব্যাপার সিলেট বিএনপিতে অন্তত নেই। জেলা এবং 5 আগস্টের পরে সেখানে কিছু অভিযোগ তো রয়েছে, চাঁদাবাজি, নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কিছু অপকর্মের অভিযোগ তো রয়েছে, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অপকর্ম যেখানেই আমরা পাচ্ছি আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিলেটে সারা দেশের ধারাবাহিকতা যে সিলেটে হয় নাই এইভাবে অনেক অভিযোগ পড়ে নাই, সেটা কিছু নয়। আমরা প্রতিটা অভিযোগেরই সুষ্ঠু তদন্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যারা যারা অথেন্টিকেশন থাকবে বা কোনো ধরনের থাকবে আমরা সেটা করেছি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যারা আসলে ঘটনা সত্য নয়। কারণ আমাদের একটা 5 আগস্টের পরে একটা প্রবণতা হয়ে গেছে, আমি দেখেছি যে যেহেতু ফ্যাসিস্টদের রেখে যাওয়া মিডিয়াগুলো, ওই মিডিয়ার ওই লোকগুলোই তো রয়ে গেছে। এই বাংলাদেশে যতটুকু আমি মনে করি যে ফ্যাসিস্টদের মিডিয়াগুলো সবসময় ফ্যাসিস্টদের তুষাবতীতে ব্যস্ত ছিল, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে তারা কখনোই পারে না। এখন ফ্যাসিস্টরা চলে যাওয়ার পর তারা চাচ্ছে যে বিএনপিকে কোনোভাবে না কোনোভাবে বিএনপির নেতৃত্বকে দুর্বল করা, বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে প্রোপাগান্ডা গিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশের মানুষের কাছে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা। সেই লক্ষ্যেই কিছু কিছু মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষ তাদের এজেন্ডা বাস্তবায়নে সেটা কাজ করে যায়। যার জন্য আমরা অত্যন্ত সাবধানে সতর্কভাবে আমরা চলাফেরা করছি, আমাদের নেতাকর্মীদেরকে বলছি। এবং যেখানেই অথেন্টিকেশন থাকবে, যেখানেই আপনার সত্যিকার অর্থে আমরা বিভিন্নভাবে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, আবার ভবিষ্যতে যদি এই ধরনের কোনো আসে, যার বিরুদ্ধে আসুক, আমরা সেটা প্রপারলি আমরা সেটা করব, সেটাতে কোনো কার্পণ্য হবে না। সিলেট একটা বিশেষ জেলা, সিলেটের জাতীয় রাজনীতিতে সিলেটের গুরুত্বটা একটু ভিন্ন, কেননা সিলেট জেলা এমনকি মহানগর যে কমিটিগুলো বা রাজনীতিতে
জাতীয় রাজনীতিতে বেশ আলোচনারও তৈরি করে এই সিলেটের রাজনীতি। তো সব কিছু মিলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আসলে বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, সেখানে আসলে সিলেট কি সেই ধরনের ভূমিকা বা সেই যে তার যে জাতীয় রাজনীতির যে গুরুত্বটা বহন করে, সেই অনুযায়ী কি সে ভূমিকা রাখতে পেরেছিল? ধন্যবাদ। আসলে আমি জানি না আপনি কতটুকু ইনফরমেশন। আমি আমি বলি, মনে করেন আমাদের 3 বছর আমাদের সাথে বিএনপি আমি দলের দায়িত্ব নিয়েছি। এরপর থেকে যদি আপনি হিসাব করেন, বিগত 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ফ্যাসিস্টদের যে নির্বাচন বিরোধী আন্দোলন যেটা আমরা করেছিলাম 28 অক্টোবর বিশেষ করে, আপনি যদি দেখেন সত্যিকার অর্থে বাংলাদেশে, এটা পত্রপত্রিকা, আমার মুখের কথা নয়, আপনাদেরই পত্রপত্রিকার রিপোর্ট আসছে যে সারা বাংলাদেশের মধ্যে যদি 2-4-5টা জেলা আন্দোলনে চ্যাম্পিয়ন হয়ে থাকে, তা সিলেট একটা। এটা হয়তো আপনারা খোঁজ করলে দেখতে পাবেন। বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা, এটা একটা আগুন জ্বরা আন্দোলন ছিল এবং আমরা সর্বতভাবে, আমাদের ছেলেরা সর্বতভাবে মাঠে ছিল, আমরা নিজেরা মাঠে ছিলাম। মাঠে ছিলাম, শুধু মাঠে নাই, আমরা আমাদের তখন অ্যারেস্ট হয়েছিল প্রায় 2-2.5 হাজার মানুষ, আমাদের কর্মীরা, নেতা সহ। আমরা 2-2.5 হাজার মানুষ যে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে আইনের প্রক্রিয়ার মাধ্যমে বের করে আনা সহ, আমি ব্যক্তিগতভাবে সেই আইন সেলের একটা সভা, আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমি সেটা ইন্ট্রোডিউস করেছিলাম। আমাদের লয়ারদেরকে নিয়ে আইন সেল করে তাদেরকে জেল থেকে মুক্ত করেছি এবং তাদের কাউকে কোনো টাকা পয়সা সব কিছু আমরা আমাদের দলীয়ভাবে বিভিন্নভাবে ব্যবস্থা করে আমরা সেটা সাপোর্ট দিয়েছি তাদেরকে। আমাদের কর্মীদেরকে কখনোই আমরা ছেড়ে যাই নাই। পাশাপাশি আন্দোলন সংগ্রাম মাঠ ময়দানে আপনার অবরোধ বলেন, মিছিল বলেন, মশাল মিছিল বলেন, আমরা পুলিশের সাথে ফেস করা বলেন, সব কিছুই আমরা করেছি ওই সময়। বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টে হয় নাই, কিন্তু সিলেটে হয়েছে। এটা আপনি একটু পত্রিকা দেখলেই জানতে পারবেন। জুন জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনেও যখন আন্দোলনটা শুরু হলো তখন থেকেই কিন্তু আমাদের নির্দেশ আসার পর থেকে, বিশেষ করে 19শে জুলাই যে সময়, 19শে জুলাই, 18ই জুলাই, 19শে জুলাই, 18ই জুলাই যেদিন শুক্রবার ছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল, সমাবেশ। সেই সমাবেশে আমাদের যেখানে একটা সাংবাদিক মারা গেছিল সিলেটে, সেই মিছিলটা বিশাল মিছিল ছিল, আমরা নেতৃত্ব দিয়েছিলাম। ওই মিছিলের খাবার করতে গিয়ে একটা সাংবাদিক সিলেটে মারা গেছিল, আবু তুরাব। এবং আমাদের প্রায় 30-35 জন ছেলে ওই দিন চুকে গুলি লেগেছিল। তার পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে আমরা কন্টিনিউ চালিয়ে গেছি। আর্মি ছিল, আর্মির মাধ্যমেও আমরা কিন্তু আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। আমরা মশাল মিছিল করেছি। আমি বিএনপির যে জেনারেল সেক্রেটারি, আমি বলি আমি নিজেও আহত হয়েছি 4ই আগস্ট। আমি অন্তত 40-50টা বুলেট আছে আমার শরীরের মধ্যে 4ই আগস্ট, এবং সেটা গেজেটেও আসছে। আপনাদের বর্তমান যে গেজেট আছে সেখানে আছে। আমি যদি একজন ডিস্ট্রিক্টের জেলার সেক্রেটারি যদি গুলিবিদ্ধ হয়, তাহলে কতটুকু নেতা কর্মীরা সেখানে গুলিবিদ্ধ হয়েছে চিন্তা করতে পারেন। এটা তো বলার অপেক্ষা রাখে না। বিগত 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি তাদের অনেক অনেক ক্ষতি সাধন হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী হারিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সম্পদ হারিয়েছে। এটা আসলে বলে শেষ করা যাবে না, এটা লিস্ট করেও করা যাবে না। কিন্তু প্রশ্নটা সেই জায়গায়, আসলে সেই নির্যাতিত মজলুম বিএনপি, সেই মজলুম সে তো আসলে তার ওই মজলুমের যে সময়টা, পিরিয়ডটা কেটে গেলে যদি তার চারিত্রিক পরিবর্তন আসে, জনগণ তো সেটা প্রত্যাশা করে না। জনগণ চাইবে যে এই বিএনপি জনগণের পাশেই থাকুক, যেহেতু তারা একসময় মজলুম ছিল। বিএনপি, আপনার সিলেট বিএনপি সেই জায়গা থেকে কি সরে যাচ্ছে? না, আমি মনে করি মোটেই না, আমরা সেই জায়গায় আছি। আমি আজকের কথাই বলি, আজকে আমরা বসেছি আমাদের জেলা মহানগর বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা সবাই 4 জনই একসাথে বসে আমরা সামগ্রিকভাবে আরও কীভাবে আমাদের সংগঠনকে শৃঙ্খলিত করা যায়, আমাদের দেশ মানুষ এই কর্মীদেরকে কীভাবে গণমুখী করা যায়, আমাদের নেতার নির্দেশনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেইভাবে আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। এমনকি আমাদের এই যে বিভিন্ন জায়গায় বসে, সিলেটে একটা প্রবণতা ছিল বসে আড্ডা ঠান্ডা দিয়ে, কিছু লোকজন আছে এখানে আমাদের দলেরও ছেলেরা, আমরা ওইগুলাকে পর্যন্ত নিষেধ করে দিয়ে দিচ্ছি যে আমরা কাউকে এইভাবে এলাও করবো না বসতে। তো আমরা সার্বিকভাবেই আমরা সেখান থেকে কখনোই সরে যাইয়েরই যাবো না, কারণ এত কষ্ট করেছি, এত মামলা হামলা, জেল জুলুম, হুলিয়া গুলি, টিয়ার গ্যাস, গুম খুন, এগুলা তো আমরা, আপনি জানেন আমাদের নেতা ইলিয়াস আলী এখন পর্যন্ত নেই। এটা কিন্তু আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে। সিলেটের নেতা কর্মীরা খুবই মর্মাহত যে এই ফ্যাসিস্ট সরকারের পরে যে সরকার আসলো, সত্যিকার অর্থে তাদের কাছ থেকে তো আমরা কখনোই কোনো ধরনের স্পেসিফিকেশন বলেন অথবা কোনো ধরনের একটা বক্তব্য বিবৃতি বলেন ভালো করে পরিষ্কারভাবে আমরা সেটাও পাইনি। এটার একটা সুরাহা করা উচিত ছিল ওনাদের, কিন্তু সেটাও করেন নাই।
আমরা ওইটা ওনার জন্য গত 17 এপ্রিল আমরা একটা মানববন্ধন করেছি, ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। তো এইসব জিনিস সব কিছু মিলাই আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্টলি আছি। আমাদের নেতৃত্ব বরং আমরা আরও বেশি করে আমরা পার্টির প্রত্যেকে সময় দিয়ে যাতে আমাদের পার্টিকে, আমাদের দলকে, আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী যাতে দল পরিচালিত হয়, দলের নেতাকর্মীরা সেই নির্দেশনাগুলো মেনে চলে, তার সর্বোচ্চভাবে আমরা ব্যবস্থা করছি এবং কঠোরভাবে করছি, এবং সেটাতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না কোথাও। এবং আমার বিশ্বাস এটা সিলেটের রাজনীতিতে অনেক সময় অনেক বড় বড় রাজনৈতিক নেতারা জড়িত ছিলেন বিএনপির রাজনীতিতে। তারা অনেকে প্রয়াত হয়েছেন, ইলিয়াস আলীর কথা বললেন, প্রয়াত সাইফুর রহমান সাহেব, আরও অনেকে আছেন। জাতীয় এবং আন্তর্জাতিক বলবো না, লন্ডন কেন্দ্রিক রাজনীতিতে অনেক বড় বড় নেতারা জড়িত আছেন। তা সেক্ষেত্রে কি লন্ডন কি সিলেটের রাজনীতিকে এইসব নেতাদের দ্বারা প্রভাবিত, এরকম কিছু অভিযোগ আছে, প্রভাবিত কিনা? ধন্যবাদ। আসলে মনে করেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সৌভাগ্য যে উনি আমাদের লন্ডনে আছেন, এবং লন্ডন মূলত সিলেটি অধ্যুষিত, বেশ মানে মেজরিটি লোকজন সিলেটের মানুষ থাকায় সেটা আমরা গর্ববোধ করি। উনি আমাদের সাথেই আছেন। পাশাপাশি উনার শ্বশুরবাড়ি সিলেট, এই হিসাবে আমরা অনেক গর্ববোধ করি। সারা বাংলাদেশের মানুষের কাছে আলাদা একটা আমরা গুরুত্ব বহন করে। যদিও আমরা চাই না, আমরা চাই সবার গুরু, সবাই সমান, কিন্তু তারপরেও আমাদেরকে সবাই করে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছে। এবং আমরা সিলেটের মানুষ হিসাবে বা সিলেটের এই যে বিএনপির নেতাকর্মী হিসাবে আমরা গর্বিত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিলেটে আছে, এবং সেখান থেকে উনি সবসময় স্বাভাবিকভাবে সিলেটের, যেহেতু এই জায়গায় সিলেটের নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব সিলেটের লোকজনই বেশি আছেন, ওনার সাথে যাওয়া আসা করেন, সেই সুবাদে সিলেটের সম্বন্ধে উনি অবগতও বেশি আছেন। অন্যান্য জায়গা থেকে উনি ধারণাটাও বেশি আছে, সব নেতার সম্বন্ধে ওনার ধারণা আছে। ওনাকে কেউ বলার কিছু লাগে না, উনি নিজের থেকে উনি জানেন, বা ওনার এই খবরটুকু রাখার সুযোগ আছে। সুতরাং আমি মনে করি সেটা আমাদের জন্য একটা ভালো জিনিস যে আমাদের খবরগুলো উনি জানতে পান, বা উনি আমাদেরকে সবাইকে চিনেন বা উনি জানেন, এটা অনেক বড় জিনিস, আমাদের সৌভাগ্যের ব্যাপার। আর প্রভাবের কথা বলছেন, আমার মনে হয় না, কারণ আমরা বিএনপির যে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে আমরা আছি, এটা অনেক কাঠামোগতভাবে অনেক আমাদের উন্নতি হয়েছে, আমাদের অনেক শৃঙ্খলার মধ্যে আসছে। এখানে প্রভাবিত করার মতন তেমন সুযোগ সুবিধা আসলে ওইভাবে নেই। বিএনপির যে সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর মধ্যে এখন ওইভাবে প্রভাবিত কেউ করতে পারবে না, আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় হলো যে এই যে 31 দফা তৈরি করা হয়েছে, মূলত খালেদা জিয়ার যে ভিশন 2030 ছিল, এর আগে যদি আমরা ফিরে যাই একটু, জিয়াউর রহমানের 19 দফা, এগুলোর আলোকেই মূলত 31 দফা দেওয়া হয়েছে। 31 দফার যে উদ্দেশ্য, তারেক রহমান সাহেব বারবার বলছেন এবং বিএনপি সিনিয়র নেতারা বলছেন, এটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া। আসলে আপনার সিলেট জেলা বিএনপি এটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, বা এই বিষয়টা আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, এবং সেটাকে কি কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ এই 31 দফার উপর আমি গত সপ্তাহে এখানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা ওয়ার্কশপ হয়েছে 3 দিন ব্যাপী। এখানে ছিল এই যে আপনার রোজবেরি বেঙ্গল একটা হোটেল আছে, সেখানে 3 দিনের ব্যাপী সেই ওয়ার্কশপে আমি একজন ছিলাম। 3 দিন আমাদেরকে সেখানে ট্রেনিং দিয়েছেন তারা। 31 দফার উপর আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। আমাদের দলের উপদেষ্টা মণ্ডলের অনেকে, ইসমাইল জাবিউল্লাহ, মাহাদি আমিন, প্লাস আমাদের সুলতান সালাউদ্দিন টুকু, ওনারা এসেছেন, ওনাদের বক্তব্য শুনেছি, আমরা আমাদের সাথে কথা হয়েছে। এটা কিন্তু ভেরি ভাইটাল একটা কোয়েশ্চন আপনার জন্য আপনি করেছেন। এইটা 31 দফা শুধু সিলেট না, সারা বাংলাদেশে মানুষের কাছে আমরা ইতিমধ্যেই গ্রাম পর্যন্ত চেষ্টা করেছি চলে যাওয়ার জন্য। তারপরেও আমরা চাচ্ছি আরও বেশি করে কিভাবে যাওয়া যায়। এই ট্রেনিংয়েরটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে 31 দফাটাকে আরও বেশি মানুষের কাছে স্টাবলিশ করা যায়, মানুষের কানে পৌঁছে দেওয়া যায়, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, সেটার ওয়ে বের করা হয়। সেটা নিয়ে আমরা ওয়ার্কশপটা করেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস সিলেটেও আমরা সেইভাবে করেছি। যেমন মনে করেন আমাদের প্রতিটা ইউনিয়ন লেভেলে, কারণ আমাদের যেহেতু সিলেট জেলা বিএনপির প্রায় 103টা ইউনিয়ন আছে, আমাদের 103টা ইউনিয়নের 9টা করে ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে। আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের লিফলেটগুলো বলেন বা আমাদের নেতৃত্বকে বলেন, সবাই কোথাও লিফলেট বিতরণ হয়েছে, কোথাও গরুয়া সভা হয়েছে, কোথাও উঠান বৈঠক হয়েছে। এই 31 দফাটাকেই আমরা সবাইকে সেটা বোঝাতে চেষ্টা করেছি। কারণ 31 দফা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের 19 দফা এবং আমাদের নেত্রীর ভিশন 2030 যে আলোক, যেটা সে যে একটা রূপরেখা ছিল, ওইটারই আলোকে সেই 31 দফাটা উন্নীত হয়েছে। যত প্রথমে ছিল এটা 27 দফা। এই 27 দফা হওয়ার পরে আমার মনে আছে প্রথম সভাটাই কিন্তু সিলেটে হয়েছিল। সিলেটে হওয়ার পরে সেই সভার মডারেটর বা কন্ট্যাক্ট আমার সৌভাগ্যক্রমে আমি করেছিলাম
এবং অত্যন্ত সফলভাবে হয়েছিল। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেটা আরও 4 দফা বেড়ে 31 দফা হয়েছে। তো আমাদের সেই 31 দফার জন্য আমরা প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো বাজার বলেন, কোনো না কোনো ওয়ার্ড বলেন, কোনো না কোনো ইউনিয়ন বলেন, প্রতিদিন আমাদের সেই সভাগুলো হচ্ছে। কারণ সেটা কিন্তু আমাদের দলীয় একটা কর্মসূচির মতো হয়ে গেছে, যে 31 দফাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং এই কর্মসূচি ভিত্তিক এই যে কার্যক্রম যেটা, সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখবো এবং এটা থাকবে। এটাকে আরও কীভাবে আমরা পৌঁছানো যাওয়া যায়, এই জন্যই আমরা বিভিন্নভাবে ট্রেনিংও নিচ্ছি, যাতে আমরা সেটা করতে পারি। এবং আমার বিশ্বাস এটা এখন দেশের মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাচ্ছে, যে আমাদের নেতা তারেক রহমান, যে আজকে অনেকে সংস্কার বলেন, যে নেতা আজ থেকে বা 2022 সালের 13ই জুলাই প্রথমে উনি 31 দফার এই এক রূপরেখাটি উনি প্রণয়ন করেছিলেন, আমরা দিয়েছিলাম, আমার মনে আছে। তো 22 সালের 13ই জুলাই তখন অনেকে জানতো নাকি যে শেখ হাসিনা কি পালিয়ে যাবে বা দেশকে ফ্যাসিস্ট মুক্ত কখন হবে, তো কেউ জানতাম না। তারপরেও আমাদের নেতা কিন্তু এটা যখন কেউ বলেও নাই, তখন আমাদের নেতা তারেক রহমান সেই 31 দফা রূপরেখা কর্মসূচি দিয়েছিলেন। এটা কিন্তু রাজনীতিতে একটা বিশাল বড় ধরনের পদক্ষেপ। এটা কিন্তু আপনি বলেন যে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত বিশাল একটা ব্যাপার। কারণ একজন নেতা যিনি জানেন যে উনি কবে দল ক্ষমতায় যাবে, কিন্তু তার আগেই উনি দিয়েছেন, উনি একটা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছেন। অবশ্যই এটি একটি ইতিবাচক পদক্ষেপ বিএনপির, আমি বলবো যুগোপযোগী এবং হ্যাঁ। ইতিবাচক। কারণ আমরা সবাই এটা প্রত্যক্ষ করেছি যে 31 দফার মধ্যে অধিকাংশ দফাগুলো খুবই ইতিবাচক এবং রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সেগুলো বের করে আনা হয়েছে। এটি একটি বিষয়। আর পাশাপাশি আমি আপনাকে সবশেষ প্রশ্ন যেটি করতে চাই, আসলে আপনার 5 আগস্টের পরে সেই বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগ কিন্তু রাজনীতিতে থাকতেই পারে, অভিযোগ আছে। অনেকে মনে করছেন, বলার চেষ্টা করছেন যে বিএনপি আবার সেই চাঁদাবাজির জায়গায় 5 আগস্টের আগে আওয়ামী লীগ করতো, সেখানে বিএনপি করছে। পাশাপাশি অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপির জনপ্রিয়তা সেই জায়গায় নেই, আবার অনেকেই বলছেন নির্বাচনের আগ পর্যন্ত সেই জনপ্রিয়তা থাকবে কিনা। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমার মনের মতো কোয়েশ্চন। এটা মানুষ চায়, এটা কিন্তু আপনি যেটা বলছেন এটা মানুষের, সেটা অনেকে বলে যে আপনারা কতটুকু পরিবর্তন করতে পারবেন, আপনি কতটুকু আস্থা বা কতটুকু আশা। আমি দেখেন, আমাদের যে তৃতীয় বিশ্বের রাজনৈতিক দলগুলো মূলতই লিডারশিপের উপরই অনেক জিনিস ডিপেন্ড করে। আমাদের সবচেয়ে আমার আশার ব্যাপার হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু অত্যন্ত শক্তভাবে এবং উনি অত্যন্ত দেশপ্রেমিকভাবে উনি উনার বক্তব্যগুলো রাখছেন এবং কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছেন। উনি কিন্তু আমাদের অনেক বড় বড় সিনিয়র লিডার হয়তো 2-1টা মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, ওটার জন্য উনি ক্ষমা করে দেন নাই, উনি কিন্তু সেইটা কঠিনভাবে ব্যবস্থা নিয়েছেন। সে থেকেই বোঝা যায় যে মর্নিং সূর্যের একটা কথা আছে, সকালের সূর্যই দিনের আলো দেখাবে কোন দিকে দিন যাবে। উনি সেটা দেখিয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এটা পরিবর্তন হতেই হবে। এই দেশ জাতি যে দীর্ঘ ফ্যাসিস্টের কবল থেকে যেভাবে রক্ষা হয়েছে, দেশের মানুষের ভবিষ্যৎ স্বপ্ন না দেখায় কোনো উপায় নেই, আমাদেরকে দেখাতেই হবে। এতে আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি কিছু মানুষ দল থেকে যদি আমাদের নেতা সেইভাবেই শক্তভাবে দেখছে, এবং ইতিমধ্যে আমরা সেটা প্রমাণ করেছি, আমরা সেটা করতে পারবো। আমরা ডিজার্ভ করি, উই কুড ডু ইট, বিলিভ ইট, আই ডু বিলিভ ইট, উই কুড ডু ইট, বিকজ এটা আমাদেরকে করতে পারবো না, শুধু করতেই হবে এটা। কারণ মানুষের এই যে বিশাল জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠীর যে আস্থা, আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে চলে গেছেন। উনি কিন্তু শুধু বাংলাদেশ নয়, উনি কিন্তু দক্ষিণ এশিয়া নয়, সমস্ত বিশ্বের মানুষের মানবতাকামী, মুক্তিকামী জনগণের একজন আলোকবর্তিকা হয়ে ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছেন। এটা কিন্তু অনেক ছেলে খেলা না, অনেক বড় জিনিস। সেই নেত্রীর দল যদি সঠিকভাবে দেশের মানুষের পাশে না থাকতে পারে, তাহলে তো আর মানুষ আশা ভরসা কার উপর রাখতে পারে? আমি বিশ্বাস করি আমাদের দলের বর্তমান যে প্রজন্ম বলেন আর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দিক নির্দেশনা বলেন, সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ সেটা করতে পারবো। হ্যাঁ, তা আমি জানি বন্যার পানির সময় অনেক কচুরিপানা বেশি আসে, এটা স্বাভাবিক, সবসময় সব যে ভালোই হবে না, কিন্তু আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করেছি, আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। যদি আমরা অ্যাড্রেস করতাম না, তাইলেও মনে হতো যে হয়তো আমরা সেটাকে স্পন্সর করছি, কিন্তু আমরা সেটা অ্যাড্রেস করছি, আমরা সেটাকে থেকে বের হয়ে আসার ব্যবস্থা করেছি। যে অস্বল্প সংখ্যক ব্যত্যয়গুলো ঘটেছে, আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা থেকে আমরা সরে যাব না। এত বড় দল, একটু অনিয়ম থাকবে, কিছু লোক খারাপ থাকবে, সবই ঠিক আছে। তাহলে এই যে নেতাকর্মী যারা অনিয়মের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, তাদের সিলেট জেলা বিএনপিতে এরকম যারা আছে, তাদের বিষয়ে আপনার আহ্বান কি থাকবে? 30 সেকেন্ডে ছোট্ট করে বলবেন। না, আমাদের অলওয়েজ আহ্বান থাকবে এইটাই,
যে এত কষ্ট করে আমরা এই 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়েছি। আজকে তো অনেকে বলেন যে অমুকে সরাইছে চুমুকে, সত্যিকার অর্থে বিএনপি যদি মাঠে না থাকতো, বিএনপির কর্মীরা যদি মাঠে না থাকতো, এই ফ্যাসিস্ট সরকার সরে যেত না। আমরা হয়তো টেকনিক্যাল কারণে আমাদের ইয়েটা সামনে নিয়ে আসিনি, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা আন্দোলনের মূল বিহাইন্ডটাই, মূল সব কিছুই উৎসটাই কিন্তু আমরাই করেছি। হয়তো আমাদের সন্তানেরা বা আমাদের ছোট ছোট ভাইয়েরা তারা পরবর্তীতে রাস্তায় নেমেছে, আমাদের সেই লাস্ট ইয়েটা তারা সহযোগিতা করেছে এবং তাদেরকে আমরা সম্মান করি, সেলিউট জানাই। এখানে প্রায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, আমার এলাকায় 7 জন মানুষ শহীদ হয়েছে। এটাই আমি বিশ্বাস করি আমরা এই যে যারা আছে তারা যদি ভুল ত্রুটি করে থাকেও তারা তাদের সেখান থেকে সরে আসবেন, না হলে তো সাংগঠনিক ব্যবস্থা তো অবশ্যই হবে, প্রশাসনিক ব্যবস্থা নেই। এবং পার্টি কিন্তু মানুষের আশার বাইরে না, আমরা মানুষ যেটা চায় আমরা সেটা করব এবং আমার নেতা সেটা করবে। মানুষের যেটা চায় না সেটা আমরা করতে পারি না, করতে দেবও না কাউকে। এটা আমাদের নীতির বাইরে, আমাদের নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে। সেই সিদ্ধান্তের বাইরে যত বড় নেতাই হোক, যত বড় কর্মী হোক, সেটা আমরা করতে দেব না। আমি বিশ্বাস করি আমরা সেটা আর হবে না, আমার এই দৃঢ় বিশ্বাস। যে কিছু হয়েছে সেটাকেও আমরা রিপেয়ারিং করতে পারবো, কিন্তু ভবিষ্যতে যা করবে আমার মনে হয় না এটা এইভাবে আর হওয়ার সম্ভাবনা আছে। না হলে আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোই আমরা ইউজ করব, সেখানে কোনো ছাড় নেই কারণ। ইমরান আহমদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি দর্শকদের উদ্দেশ্যে করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের এই নিউজ ন্যারেটিভ আমাদের একটি নিয়মিত আয়োজন। আমরা আশা করছি আপনারা এই আয়োজনের সাথে সবসময় থাকবেন। আর যাওয়ার আগে একটি ছোট্ট কথা বলবো, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অবদান এ পর্যন্ত যাদের, তারা তৃণমূল, অর্থাৎ তৃণমূল, বিএনপি বা আওয়ামী লীগ বা জামাতে ইসলাম বা জাতীয় পার্টি, যে দলই হোক না কেন, প্রত্যেকটি দলের তৃণমূলের নেতাকর্মীরাই সেই দলের মূল ভিত্তি। এটি কিন্তু বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সেই তৃণমূল নিয়ে আমাদের আজকে আলোচনা ছিল। আমরা অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।